নিটল টাটা নিবেদিত জিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। শোভন আরেফ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে অতিথি হিসেবে আমাদের সাথে আছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, আছেন সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান এবং সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে নিঃসন্দেহে। কিছুক্ষণ আগে যেটি আমরা জানতে পেরেছি, গণমাধ্যমে আমরা জানিয়েছি যে মানব পাচারের দায়ে কুয়েতে শহীদ ইসলাম পাপুল, যিনি বাংলাদেশের একজন সংসদ সদস্য, তার 4 বছরের কারাদণ্ড হয়েছে এবং বেশ বড় অঙ্কের একটি জরিমানাও হয়েছে। এই বিষয় নিয়ে শুরুতে অতিথি আপনাদের কাছ থেকে মতামত জানতে চাইব। শুরুতে আবু সাইদ খান, আপনি কিভাবে দেখছেন এই বিষয়টিকে? এটা কি কেবলই পাপুলের, এমপি পাপুলের, না আমাদেরও? আমার মনে হয় লজ্জা আমাদের সবার, আমাদের মাথা হেট করেছে। আন্তর্জাতিক ভাবমূর্তির ক্ষেত্রে একটা কালো ছায়া ফেলে দিয়েছে। এটার জন্য আমরা চাই যে পাপুলের যে সব মামলা বাংলাদেশেও রয়েছে সেটা ত্বরান্বিত করা এবং সেই বিচার ত্বরান্বিত করার দাবি আমরা জানাই। সেই সঙ্গে আমরা আশা করি যে রাজনীতিতে যেন এই পাপুলদের আর কোনো প্রবেশ না ঘটে। বিভিন্ন সময় রাজনীতিতে পাপুলরা তারা ঢুকে পড়েছে। এই রাজনীতির এই দুর্বৃত্তায়ন, রাজনীতিতে যে সুবিধাবাদীরা যা করে নিচ্ছে, এবং দুঃখজনকভাবে সত্য, রাজনীতি যারা সৎ, নিবেদিত, ত্যাগী কর্মী তারা ছিটকে পড়েছেন এবং পাপুলরা, এই তথাকথিত হাইব্রিড রাজনীতিকরা জায়গা দখল করে নিয়েছে এবং এদেরকে রাজনীতির অঙ্গন থেকে ঝেঁটিয়ে দূর করা আজকে সময়ের দাবি। এবং এইটা আজকে খুবই গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দল তাদের আশ্রয় দেবেন না এবং জনগণও তাদেরকে ভোট দেবে না। এটি আমরা প্রত্যাশা করি যে জনগণ যেন বড় গাড়ি দেখে কিংবা টাকার টাকা ছড়ানো দেখে যেন উপলব্ধ না হয় এবং ভোট যেন না দেয়। এবং এইটা আমার মনে হয় এই যে শুদ্ধি অভিযান করা দরকার রাজনৈতিক দলের ভিতরে, রাজনৈতিক দলের বাইরে, এমনকি স্বতন্ত্র যারা রাজনীতিতে আসছে। তো সবার ক্ষেত্রেই পাপুলের মতো লোকেরা যাতে নির্বাচিত না হয় এ ব্যাপারে জনসচেতনতা খুবই গুরুত্বপূর্ণ। এবং সেই সঙ্গে যারা নির্বাচিত হবেন তাদের ব্যাপারে তাদের গোষ্ঠীনামা যাচাই করা দায়িত্ব প্রশাসনের। তারা তো দেখবেন যে কোথায় কি অপরাধ করেছে এবং সেগুলো নির্বাচনের আগে প্রকাশ করা উচিত, যে কারা কি আসছে, কারা রাজনীতিতে আসছে, তাদের কি কি ধরনের তাদের অপরাধের সঙ্গে জড়িয়ে আছে। এইসব ব্যাপারে আমার মনে হয় যে এখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, দুদক সহ সবাই একবার হচ্ছে যে এমপি হয়ে যাওয়ার বিদেশে সাজা পাওয়ার পরে বাংলাদেশ আমরা চোখ কান খোলা রাখলাম, সেটা তো ব্যাপার না। আমার মনে হয় বাংলাদেশের চোখ কানটা সর্বদাই খোলা রাখা দরকার যাতে ভবিষ্যতে না পায়। আর একটা হচ্ছে দুর্নীতির সূচকে, তো আমরা এই পাপুলদের কারণেই তো এই ধরনের লোকদের কারণেই তো আমাদের দুর্নীতির সূচকে আমাদের অবনতি ঘটছে। আমরা ক্রমেই পিছিয়ে পড়ছি। সারা পৃথিবীতে একটা দুর্নীতির জায়গা থেকে আমরা একমাত্র দক্ষিণ এশিয়া, আফগানিস্তানের পরেই আমাদের স্থান। আবু সাইদ খান, আমরা বোধহয় টিআইয়ের সূচক নিয়ে পরবর্তীতে আবারও আলোচনা করব। আমি শুধু আপাতত এই বিষয়টিতে একটু সীমাবদ্ধ থাকতে চাই। আমি ফরিদা ইয়াসমিনের কাছে তার মতামত জানতে চাই যে আসলে যেটি আবু সাইদ খান বলছেন যে এর একটি বড় প্রভাব রয়েছে রাজনীতিতে। আজকে যে দণ্ডটি কাজী শহীদ ইসলাম পাপুল পেয়েছেন, সেটি আসলে কিভাবে আমাদের দেশে রাজনীতিতে প্রভাবিত করতে পারে কিংবা প্রতিফলিত হতে পারে? সাইদ ভাই যে কথাটি বললেন যে এই লজ্জা কার, আমিও তাই বলছি যে এই লজ্জা কিন্তু শুধু পাপুলের না, এটা আমাদের। এই প্রথম বাংলাদেশে কোনো সংসদ সদস্য দেশের বাইরে তিনি আদালতের মাধ্যমে দোষী সাব্যস্ত করেন, তার কিন্তু আর সংসদ সদস্য পদ থাকার কথা না। তিনি যেহেতু দোষী সাব্যস্ত হয়েছেন, তার সংসদ সদস্য পদ বাতিল হবে। কিন্তু কথা হলো যে এই সংসদ সদস্যকে কিন্তু জনগণ ভোট দিয়েছেন। এখন তিনি জনগণ ভোট দিয়েছেন, আবার একটা কথা, স্বতন্ত্রভাবে নির্বাচিত হয়েছেন। যে কথাটা বারবার আমরা বলি বা সবাই বলার চেষ্টা করেন, জনগণকে সচেতন হতে হবে যে আমরা আসলে কাকে নির্বাচিত করছি, কাকে ভোট দিয়েছি। তিনি কিন্তু টাকা ছড়িয়ে তিনি নিজে যেমন নির্বাচিত হয়েছেন, তার স্ত্রীও কিন্তু সংরক্ষিত আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আমি বলবো যে আমাদের সবার এই সচেতনতার দরকার আছে। এটা আমি যে সংসদ সদস্যদের কি শিক্ষার আছে সেটা বিষয় না, বিষয়টা হলো যে সবাই তো
তার মতো না, সবাই যে দুর্নীতি করছে বিষয়টা তা না। যখন রাজনীতিতে আসেন, একটা রাজনীতির মূল এটা কি, মূল শর্তটাই কিন্তু হয় যে মানুষের কল্যাণ করা, সৎ থাকা এবং মানুষের জন্য কাজ করা। তাহলে এখানে মানে এমনভাবে এই ঘটনাটি ঘটেছে যে শুধু আমাদের দেশে না, তিনি বহির্বিশ্বে বাংলাদেশকে কিন্তু অনেক মানে ছোট করেছেন, খাটো করেছেন। বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে সারা বিশ্বে। সারা বিশ্বের মানুষ কিন্তু এখন বাংলাদেশকে নিয়ে যে বলবে যে কি বাংলাদেশের সংসদ সদস্য এরকম একটি দুর্নীতির দায়ে তার 4 বছরের সাজা হলো। এটা আমাদের জন্য খুবই লজ্জার এবং আমাদের জন্য শিক্ষণীয়। যারা রাজনীতি করেন তাদের অবশ্যই সচেতনতার বিষয়, যারা ভোট দিয়ে নির্বাচিত করেন তাদেরকেও সচেতন হতে হবে। এবং আরেকটি কথা, যে দুর্নীতিতে বাংলাদেশ, যেখানে আমরা আশা করেছিলাম যে বাংলাদেশ আরো দুর্নীতি যে অবস্থা অবনতি না হয়ে যে বাংলাদেশে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের অবস্থা কিন্তু আরো খারাপ হয়েছে। আমরা এটা চিন্তা করি না যখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের এত উন্নয়ন হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে দুর্নীতির ব্যাপারে 0 টলারেন্স। সেখানে কিন্তু টিআই যে প্রতিবেদনটি আজকে প্রকাশ করলো সেখানেও কিন্তু বাংলাদেশের মানে লজ্জার কথা যে বাংলাদেশ আজকে এই অবস্থায় কেন হয়েছে। এই বিষয়গুলো আসলেও আমাদেরকে মানে অনেক ভাবিয়ে তোলে। নিশ্চয়ই সেই বিষয় নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। ফরিদা ইয়াসমিন, আমি এই একই বিষয় নিয়ে মুন্সি ফওয়াজ আহমেদের কাছে জানতে চাই, আপনি তো রাষ্ট্রদূত হিসেবে এর আগে কাজ করেছেন। এরকম পরিস্থিতিতে যখন, যদিও এটি একদম প্রথম কোনো সাংসদের দেশের বাইরে কোনো একটি দণ্ড, এরকম পরিস্থিতিতে সাধারণত রাষ্ট্রের পক্ষ থেকে দূতাবাসগুলো কী ধরনের ভূমিকা পালন করতে পারে কিংবা নিয়ে থাকে? এই ধরনের পরিস্থিতি আগে হয়নি, আপনি নিজেই বলছেন, সুতরাং এটা নতুন, আনচার্টেড টেরিটরি ইন দ্যাট সেন্স। কিন্তু কথাটা হচ্ছে যে আমরা যখনই আমাদের কেউ বিদেশে কোনো রকমের এবার সংসদ সদস্য এছাড়াও অন্যান্য বাংলাদেশের অনেকেই বিদেশে বিভিন্নভাবে দণ্ডিত হয়েছেন বা বিচারের সম্মুখীন হয়েছেন, তখন আমাদের বিষয়টি হচ্ছে যে আমরা দেখবো যে সেই লোকটি আসলে কি দোষী কিনা। যদি আমরা মনে করি যে সে দোষী, তাহলে তার যাতে বিচার হয় সেটা তো আমরা বাধা দিতে পারি না, কিন্তু সে যাতে সুবিচার পায়। দোষেরও তো বিভিন্ন মাত্রা আছে, সেই জন্য আমাদের নাগরিকরা বিদেশে যখন কোনো রকম বিচারের সম্মুখীন হয়, তারা যাতে সুবিচার পান, তাদের যেন অবিচার যাতে তাদের বিরুদ্ধে করা না হয় সেটা চেষ্টা করা হয়। তাদের যদি প্রয়োজন হয় তাদের পক্ষে আইনজীবী দেওয়া আমাদের একটা কাজ, সেই চেষ্টা আমরা করি। কিন্তু এটা এমন একটা বিষয় যে এখানে লজ্জাটা কিন্তু উনি ওখানে দণ্ডিত হয়েছেন বলে তাই নয়, আমাদের লজ্জা তো আরো অনেক বড়, যে আমরা তাকে আমাদের দেশে তাদেরকে নির্বাচিত করেছি, সে যে এত বড় অপরাধী সেটা আমরা ধরতে পারিনি, এটাই তো আমাদের বড় লজ্জা। তো সুতরাং আর এছাড়া এরকম আরো অনেকে আছে যারা বিভিন্ন রকমের অপরাধ করছেন কিন্তু অনেক বড় বড় অবস্থানে আছেন। তো সেইগুলোর ব্যাপারে আমাদের আরো বেশি সচেতন হওয়ার সুযোগ এসছে। আমি মনে করি যে আমাদের সরকার কর্তৃপক্ষ সবাই এ ব্যাপারে আরো বেশি সচেতন হবেন এবং ব্যবস্থা গ্রহণ করবেন যাতে এই ধরনের লজ্জা আমাদেরকে বারবার পেতে না হয়। মানে যার জন্য সচেতনতার জায়গাটিতে বারবার আসছেন। আমি আরেকটি বিষয় নিয়ে আসতে চাই, সেটি হচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টিতে আজকে প্রধানমন্ত্রী বলেছেন যে বাংলাদেশ ধারাবাহিকভাবে কাজ করছে। একই সাথে পাশাপাশি আজকে আমরা দেখছি যে 3য় দফায় ভাসানচরে প্রায় 2000-এর মতো রোহিঙ্গা শরণার্থীরা যাবেন। তারা আজকে চট্টগ্রামে এসে জড়ো হয়েছেন, আগামীকাল হয়তো তারা ভাসানচরে গিয়ে পৌঁছাবেন। সেই বিষয়টি নিয়ে আমি ফরিদা ইয়াসমিন আবার আপনার কাছে আসতে চাই যে এই কোভিড পরবর্তী যে একটি বৈশ্বিক মেরুকরণ ঘটে যাচ্ছে বিভিন্নভাবে, সেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনের জায়গাটি আসলে কতখানি নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়বে কিনা, কিংবা প্রধানমন্ত্রী আজকে যে জায়গাটিতে আশ্বস্ত করেছেন সেই জায়গাটি ধরে আপনার মতামত জানতে চাই। আসলে এটা নতুন করে চ্যালেঞ্জের বিষয় না, এটা বরাবরই আমাদের জন্য এটা চ্যালেঞ্জের বিষয়। তবে মাননীয় প্রধানমন্ত্রী খুবই আশাবাদী। তিনি যখনই যে মানে আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোতে কথা বলছেন, তিনি কিন্তু রোহিঙ্গাদের বিষয়টা বিশ্ব দরবারে তুলে ধরেছেন, বিশ্ব নেতৃবৃন্দের কাছে তুলে ধরেছেন যে রোহিঙ্গাদের সমস্যাটা কিন্তু তাদের নিজেদের সমস্যা, এটা আমাদের ঘাড়ে এসে চেপে বসেছে। আমরা মানবিক কারণে তাদের আশ্রয় দিয়েছিলাম, কিন্তু তার মানে এই নয় যে তাদেরকে আমরা সারা জীবন এখানে আমরা রাখবো। এই কথাটা মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা প্ল্যাটফর্মে তিনি বলছেন। শুধু তা না, আমাদের যে কূটনৈতিক প্রচেষ্টাগুলো কিন্তু রোহিঙ্গাদের ফেরত নেওয়ার ব্যাপারে কাজ করছে।
তো যেই চ্যালেঞ্জটা আমাদের ছিল সেই চ্যালেঞ্জটা কিন্তু এখনো আছে। তো যেখানে কোভিড-19 সারা বিশ্বকেই বদলে দিয়েছে, সমস্ত বিশ্বের মানুষের জীবনযাত্রা বলেন, মানুষের অর্থনৈতিক অবস্থা, মানুষের রাজনীতি, সব কিছু কিন্তু একটু মানে উলটপালট হয়ে গেছে বলা যায়। সেখানে চ্যালেঞ্জটা একটু বেশি বলতে হবে আমাদের, যে রোহিঙ্গারা আসলে কবে নাগাদ ফিরে যাবে। তবে মাননীয় প্রধানমন্ত্রী যে আশাবাদ ব্যক্ত করেছেন, আমরা জানি যে ত্রিদেশীয় সম্মেলনগুলো হচ্ছে, মানে বৈঠক হচ্ছে, এবং চীনের কাছেও কিন্তু বর্তমান সরকার এই মিয়ানমারের নাগরিকদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে নানানভাবে তারা কিন্তু কথা বলছেন, চাপ প্রয়োগ করছেন। আপনারা জানেন যে চীন মিয়ানমারের একটি মানে খুব বড় বন্ধু। সেখানে কিন্তু বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক ভালো আছে, কিন্তু তারা কিন্তু বাংলাদেশ কিন্তু ছাড়ছে না। তারা বারবার কিন্তু চীনের উপর এই যাতে মিয়ানমারকে রাজি করিয়ে তাদের প্রত্যাবাসন করানো হোক সে ব্যাপারে চাপ প্রয়োগ করছেন। এমনকি ভারতের কাছেও তারা বারবার বাংলাদেশ এইভাবে মানে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। ভারতও যেন তাদের উপর একটি চাপ প্রয়োগ করে বা এখানে সহযোগিতা করে, কারণ এটি আমাদের জন্য একটি বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তারপরেও বাংলাদেশ সরকার তাদেরকে ভাষান্তরে যেভাবে মানে একটু ভালো জীবন যাত্রার জন্য, যাতে ভালোভাবে এরা থাকতে পারে, সেজন্য কিন্তু বাংলাদেশ সরকার চেষ্টা করছে। তাদের চেষ্টার কিন্তু কমতি নেই। সেই পাশাপাশি কিন্তু তারা চাপ প্রয়োগ অব্যাহত রেখেছেন, মানে কূটনৈতিক প্রচেষ্টা, যাতে আপনি কূটনৈতিক প্রচেষ্টার কথা তুলছেন ফরিদা ইয়াসমিন। আমার মনে হয় কূটনৈতিক মুন্সি ফওয়াজ আহমেদ আছেন, তার কাছে এই বিষয়টি নিয়ে যায় যে বাংলাদেশের এখন যে তৎপরতা কূটনৈতিকভাবে সেটি ঠিক পথে আছে কিনা। বিশেষ করে চীনের এক ধরনের মেরুকরণ আমরা দেখতে পাচ্ছি, ভারত তো একটি বড় বিষয় আছেই। সব মিলে আপনি কি মনে করছেন? আমি মনে করি যে আমাদের প্রচেষ্টা সঠিক পথে আছে। প্রচেষ্টা প্রতিদিনই তো আর সফল হয় না, কিন্তু প্রচেষ্টা চালিয়ে যেতে হবে এবং প্রচেষ্টার যে লক্ষ্যটা ঠিক রেখে সেই পথে এগিয়ে যেতে হবে। আমি মনে করি সেটা আমরা করছি। আমরা যদি 2017 সেপ্টেম্বরে মাননীয় প্রধানমন্ত্রীর জাতিসংঘের বক্তৃতা থেকে শুরু করি, তো আমি দেখবো যে পর্যায়ক্রমে আমাদের যা যা করার আমরা সেগুলো করার চেষ্টা করছি। আমরা বারবার কিভাবে আন্তর্জাতিক চাপ বৃদ্ধি করা যায় সেটার চেষ্টা করছি। আমরা বিচারের জন্য বিভিন্নভাবে উদ্যোগ নিচ্ছি এবং সেই বিচার এগিয়ে যাচ্ছে, তার ফলে চাপ সৃষ্টি হচ্ছে। আর একটা কথা বারবার আমাদের মনে রাখতে হবে যে আসল লক্ষ্য হচ্ছে এই যে জনগোষ্ঠী যাদেরকে জোরপূর্বক তাদের বাস্তু থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, বাস্তুচ্যুত করা হয়েছে, তাদের বাস্তুতে ফেরত যাওয়া, তাদের সমস্ত অধিকার ফিরে পাওয়া, তাদের মর্যাদায় স্বমর্যাদায় প্রতিষ্ঠিত হওয়া, এটাই হলো আসল লক্ষ্য। মাঝখানে যে ভাষান্তরে নিয়ে যাচ্ছে, কেউ যেন মনে না করেন যে এইটাই একটা বোধহয় নতুন সমাধান বার করা হচ্ছে, বোধহয় তাদের আর ফেরত দেওয়া হবে না, এরকম যেন কেউ না মনে করেন। আমাদের সরকারের পক্ষ থেকে, কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু এই সাবধানবাণীটা উচ্চারণ করা হয়েছে, কেউ যাতে এরকম না মনে করেন। আমি মনে করি সেটা অত্যন্ত সঠিক, কারণ এইটা করা হচ্ছে ব্যবস্থাপনার সুবিধার জন্য। যে এখন যেখানে আছে তারা, এই লোকগুলো, তারা রোহিঙ্গা যারা বাস্তুচ্যুত রোহিঙ্গা, তারা যেখানে এখানে এসে খুব আরামে তো নেই, তাদেরকে খুব ভালো অবস্থায় আমরা রাখতে পারিনি। আর একটু ভালো ব্যবস্থাপনা করা যায় কিনা। আর ওখানে যেখানে আছেন সেখানে স্থানীয় জনগণ যা আছে তাদেরও নানান রকমের সমস্যা হচ্ছে, আমাদের নিরাপত্তার সমস্যা হচ্ছে। সবকিছু বিবেচনায় রেখে ওখানে একটা চাপ কমাতে পারলে আমাদের ব্যবস্থাপনাটা সহজ হবে, সেই জন্য এটা করছে সরকার। এই ব্যবস্থাপনা নিয়ে আমি মুন্সি ফওয়াজ আহমেদ অনুমতি নিয়ে একটু আবু সাইদ খানের মন্তব্য জানতে চাই। বিশেষ করে ভাষান্তরে যে ব্যবস্থাপনা করা হচ্ছে সেটিকে আপনি কিভাবে দেখছেন আবু সাইদ খান, যদি সংক্ষেপে জানান। প্রকল্পের অংশ, আশ্রয়ণ প্রকল্পের অংশ নেওয়ার জন্য নয়, অস্থায়ীভাবে তাদেরকে সেখানে নেওয়া হচ্ছে। আমিও মনে করি যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রচেষ্টা অব্যাহত রয়েছে, কিন্তু বিষয়টা বাস্তব হচ্ছে যে রোহিঙ্গা মনস্তত্ত্বটা বুঝতে হবে। রোহিঙ্গা নেতৃত্ব, রোহিঙ্গা রাষ্ট্র, তারা সিদ্ধান্ত নিয়েছে এটাকে ফেরত নেবে না, ডিলে করবে। তাদের অবস্থা দৃষ্টি আমার এটা মনে হয়, তো দ্বিমত করতে পারেন। এটা হলো রোহিঙ্গা সাইকোলজিটা, তাদের এই মনস্তত্ত্বটা আমাদের বোঝা দরকার। মিয়ানমারের সাইকোলজির কথা বলছেন আপনি? সরি, হ্যাঁ, মিয়ানমারের সাইকোলজিটা বোঝা দরকার। অপরদিকে আমরা এটা করার জন্য তাদের পর চাপ সৃষ্টি করতে হবে, কিন্তু আমাদের দুই প্রতিবেশী, বৃহৎ প্রতিবেশী, যেমন চীন বারবার ভেটো দিয়ে যাচ্ছে, আন্তর্জাতিক ফোরামে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো দিচ্ছে, ভারত ভোটদানে বিরত থাকছে। এই তো বাস্তবতা। অর্থাৎ আমরা এবং এখানে আমাদের কাজ করার বিষয়, তাদের সঙ্গে আমাদের বার্গেন করার দরকার, তাদের সঙ্গে আমাদের কূটনৈতিক তৎপরতাকে জোরদার করা দরকার, কমপক্ষে এই দুটো দেশ। তো
ঠিক আছে যে তারা কি করবেন না, মিয়ানমারের সাথে সম্পর্ক রক্ষা করবেন, তাই বলে কি ভেটো দিবেন? তাই বলে কি যেটা সত্য বাস্তবতা সেটাকে অস্বীকার করবেন? এই জায়গা থেকে আমার মনে হয় যে হ্যাঁ, দ্বিপাক্ষিক আলোচনার কোনো অগ্রগতি নেই। এবার ত্রিপাক্ষিক আলোচনা হচ্ছে। ত্রিপাক্ষিক আলোচনার কতটুকু অগ্রগতি আমি জানি না, তবে আমার কাছে মনে হয় যে সমাধানটা বহুপাক্ষিক, এবং এই বহুপাক্ষিক জি শেষ হলে আমি দুটো কথা হ্যাঁ, বলতে আচ্ছা, চাই। হ্যাঁ, আমার মনে হয় যে আমরা এই বহুপাক্ষিক আলোচনাটা আরেকটু জন্য একটা আরেকটু চাপ এগিয়ে নিতে চাই একটি অপরাধ বিরতির পরে, এবং যদি কূটনৈতিক আপনারা অনুমতি দেন। তৎপরতা আমরা আরো- রোহিঙ্গা ইস্যু এবং নরেন্দ্র মোদী ঢাকা সফর নিয়ে আরও আলোচনা করব। আপনারা নিশ্চয়ই সাথে থাকবেন, দর্শকদের সাথে পাবো। ফিরছি বিরতির পরে, সাথেই থাকুন। বিরতির পরে আবারও আমরা ফিরে এলাম নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আজকে আমাদের সাথে আলোচনার জন্য যুক্ত আছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান এবং সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ। বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম। বাংলাদেশের সাংসদ কাজী শহীদুল পাপুলের কুয়েতের আদালতে 4 বছরের কারাদণ্ড হয়েছে, সে বিষয় নিয়ে কথা বলেছি। আমাদের টিআই দুর্নীতির বৈশ্বিক ধারণা সূচকে বাংলাদেশের অবনমন, সে বিষয় নিয়ে আলোচনা করব। নরেন্দ্র মোদীর ঢাকা সফর নিয়ে কথা বলতে চাই, তবে তার আগে রোহিঙ্গার প্রত্যাবাসন নিয়ে কথা হচ্ছিল আমাদের আলোচনা শুরু থেকে। আবু সাইদ খান, আপনি যদি আপনার বক্তব্যের বাকি অংশটুকু আমাদের জানাতেন। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে এখানে একটা বহুপাক্ষিক মানে চাপ ছাড়া এটা সম্ভব হবে না। এই জন্য আমাদের আন্তর্জাতিকভাবে আমাদের কর্মতৎপরতাকে, কূটনৈতিক তৎপরতাকে আরো জোরদার করতে হবে, এবং আপনি সেখানে রোহিঙ্গারা ফিরে যাবে না যদি না তারা গ্যারান্টি পায়। এই জন্য ওখানে একটা আন্তর্জাতিক সেফ জোন, মানে একটা সেফ জোন দরকার, জাতিসংঘের তত্ত্বাবধানে হলে ভালো হয়। তা না হলে এই ধরনের সুরক্ষা বলয় ছাড়া তো বারবার ওরা যাবে, আবার ওরা তাড়া খেয়ে ফিরে আসবে। এই জায়গাটা বিবেচনা করা উচিত বলে আমি মনে করি। এবং প্রধানমন্ত্রী 17 সালে জাতিসংঘে যে ভাষণ দিয়েছিলেন সেখানেও এই কথাটাই বলেছিলেন। আমার মনে হয় বাংলাদেশকে এই জায়গাটা স্ট্রিক করা উচিত বলে আমি মনে করছি। মুন্সি ফয়েজ আহমেদ, আপনিও কি তাই মনে করেন যে বহুপাক্ষিক চাপের বিষয় তো সকলেই বলছে, একটি সেফ জোনের কথা বলছে, কিন্তু এই চ্যালেঞ্জটি তো আসলে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সেটি কিভাবে মোকাবেলা করা যায়? সবচেয়ে বড় সংকটটা হচ্ছে আস্থার সংকট। হ্যাঁ, যে যারা যাবেন ফেরত তারা আস্থা পাবেন না মিয়ানমারের উপরে, কারণ 60 বছরের বেশি তারা তাদেরকে অত্যাচার নিপীড়ন করে আসছে এবং বারবার তাদের দেওয়া অঙ্গীকার ভঙ্গ করছে। সুতরাং মিয়ানমারের উপর আস্থার কোনো সুযোগ নাই। শুধুমাত্র চীনের চেষ্টায় হবে এটা হলে খুব ভালো, কিন্তু হবে কিনা আমি নিশ্চিত নই। সেই জন্য আন্তর্জাতিক একটা প্রচেষ্টা দরকার, যে আন্তর্জাতিক সম্পৃক্ততা থাকা দরকার। চীন নেতৃত্ব দিক প্রচেষ্টায়, কিন্তু আন্তর্জাতিক সম্পৃক্ততা থাকা দরকার। যে সেফ জোনের কথা বলেছেন মিয়ানমার সরকার, সেই সেফ জোন শব্দটার প্রতি তাদের একটা অ্যালার্জি আছে, তারা হয়তো সেটা গ্রহণ করবে না। কিন্তু সেফ জোন বলুক আর যাই বলুক, ওখানে তো এই যে যারা এখান থেকে যদি প্রত্যাবাসন শুরু হয়, তাহলে প্রথমেই একটা ট্রানজিট ক্যাম্পের দরকার আছে। সেই ট্রানজিট ক্যাম্পে যাতে এরা নিরাপদ থাকে, ভালো থাকে, সেটার ব্যবস্থা, সেইটাকেই আমরা সেফ জোন বলতে পারি, বা ট্রানজিট ক্যাম্প যেটাই বলি। সেখানেও একটা আন্তর্জাতিক নজরদারির ব্যবস্থা থাকা দরকার। বিভিন্ন রাষ্ট্র এবং আন্তর্জাতিক সংস্থা মিলে সেই রকম গ্যারান্টির একটা ব্যবস্থা থাকা দরকার। এবং পরবর্তী যে স্টেজ, যে তাদেরকে পুনর্বাসন করা, তাদের সমস্ত অধিকার এবং মর্যাদা সহ পুনর্বাসন করা, সেটা নিশ্চিত করার জন্য একটা আন্তর্জাতিক নিশ্চয়তার দরকার। সুতরাং একটা আমি মনে করি যে চীন নেতৃত্ব নিলেও পুরো ব্যবস্থা গ্রহণে সেখানে অন্যদের সম্পৃক্ততা খুব জরুরি, এবং সেই ব্যাপারেও চীন নেতৃত্ব দিতে পারে। মানে চীনকে এখানে এগিয়ে আসতে হবে এবং মূল ভূমিকা নিতে হবে বলে মনে করছেন? এগিয়ে আসতে পারে, এবং সবাইকে বুঝতে হবে যে সবারই স্বার্থ এই সমস্যার সঠিক সমাধানের উপর নির্ভর করছে। এই সমাধান এরকম জিয়ে রেখে, এই লোকগুলোকে নিপীড়িত রেখে এখানে কারোই স্বার্থ হবে না। শুধুমাত্র মিয়ানমারের অল্প কিছু সেনাবাহিনীর কিছু লোকজনের ছাড়া আর কারো স্বার্থ রক্ষা নিশ্চয়ই সেই জায়গাটি বোঝানোর জায়গাটিতেই বোধহয় বাংলাদেশকে আরো বেশি সচেষ্ট হওয়া উচিত। ধন্যবাদ মুন্সি ফয়েজ আহমেদ। আমরা একটু পরবর্তী প্রসঙ্গে যেতে চাই, সেটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফর, এবং সেটি চূড়ান্ত করতে আমাদের পররাষ্ট্র সচিব দিল্লিতে গিয়েছেন আজকে। বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে, তবে তিস্তা নিয়ে কোনো সুখবর থাকছে না, এরকমই সংবাদ মাধ্যমের খবর। আমার কাছে ফরিদা ইয়াসমিনের কাছে আমার প্রশ্ন আসলে, যে পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভারত বাংলাদেশের যে সম্পর্ক, এটি অনেক পুরনো সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ভারত যেমন বাংলাদেশের কাছে অনেক কিছু আশা করে, বাংলাদেশও ভারতের কাছে অনেক কিছু আশা করে, এবং দুই দেশের এই সম্পর্ক পরীক্ষিত সম্পর্ক, বন্ধুত্ব পরীক্ষিত বন্ধুত্ব। সম্প্রতি যে
26শে জানুয়ারি দুদিন আগে যে ভারতের রিপাবলিক ডেতে কিন্তু বাংলাদেশের 3 বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন, তাদের প্যারেডে অংশ নিয়েছেন। এগুলো কিন্তু নতুন করে যে সম্পর্কের যে উন্নতি সেগুলোই বোঝায়, যে সম্পর্ক ভালো আছে সেগুলো বোঝায়। এবং এর আগে 17ই মার্চ নরেন্দ্র মোদীর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠানে আসার কথা ছিল, সেই কোভিড-19 কারণে সেই অনুষ্ঠান স্থগিত করা হয়। তিনি সামনে আসছেন, আমাদের স্বাধীনতার রজত জয়ন্তী তিনি আসছেন। এখন আমাদের যে পররাষ্ট্র সচিব গিয়েছেন, কতগুলো বিষয় যে মোদি আসার পরে কতগুলো বিষয় নিয়ে আলোচনা হবে, সেগুলো মোটামুটি যাতে আলোচনা করে রাখা যায়, ঠিক করা যায়, সেই জন্য তিনি গিয়েছেন। সেখানে কিন্তু অনেকগুলো বিষয় আসবে। যদিও আমরা সংবাদে দেখলাম যে তিস্তার কোনো সুসংবাদ আমরা পাচ্ছি না। এটা আমরা আমরা এরকম একটু হতাশা যে পাচ্ছি না, বা আমরা আশাবাদীও হই যে দুই দেশের প্রধান যখন একসঙ্গে হয় হয়তো কিছু না কিছু ভালো কিছু হবে। সেখানে যে 6টি নদী আছে, অভিন্ন নদীর যে পানি বন্টন নিয়ে কথাবার্তা হবে। তারপর নেপাল থেকে যে বিদ্যুৎ আনার বিষয়ে ভারতের কিছু জটিলতার বিষয় আছে, যেটা আমরা এখনো করতে পারছি না, সেই বিষয়গুলো নিরসন নিয়ে কথা হবে। সেজন্য কিন্তু নরেন্দ্র মোদী আসার আগে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এবং ভারতের যে জ্বালানি মন্ত্রী তারা আসবেন, কথা বলবেন। এখন হলো যে আমরা সবসময় আশাবাদী যে দুই দেশের সম্পর্ক উন্নয়ন না হলে, কারণ একটা দেশের যে জনগণের সঙ্গে যে জনগণের যে সম্পর্ক, দেশের যে সংস্কৃতি, দেশের যে প্রত্যেকটা বিষয়ে, নদীর পানি বলেন বা আমাদের যে যাতায়াত, আমাদের আত্মীয় স্বজন, এই পারের অনেক মানুষ ওই পারে আছে, ওই পারের অনেক মানুষ এই পারে আছে। মানে সামগ্রিকভাবে যে সম্পর্কের উন্নতির কথা সেটি নিশ্চয়ই আপনি বলছেন ফরিদা ইয়াসমিন। আমি একটু আবু সাইদ খানের কাছে যাই, যে একদম সর্বোচ্চ পর্যায়ের এই সফরগুলোকে সেই সামগ্রিক আস্থার সংকট যেগুলো থাকে কিংবা সম্পর্ক উন্নয়নের জায়গা, সেগুলোকে কতখানি এগিয়ে নিয়ে যায়? বন্ধুত্ব একবার গড়ে উঠলে এটা চিরস্থায়ী হয়ে যায় এমন ব্যাপার না। বন্ধুত্বকে রক্ষা করতে হয়, মেনটেন করতে হয়। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে রাষ্ট্রিক বন্ধুত্ব। রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের বন্ধুত্বের পিছনে থাকে হচ্ছে জনগণের বন্ধুত্ব। জনগণকে ফিল করতে হবে যে ভারত বাংলাদেশ বন্ধু। হ্যাঁ, আমরা এটা ফিল করি, কিন্তু জনগণের ভিতরে একটা প্রশ্ন রয়েছে যে আমরা তো অনেক কিছু দিয়েছি, আমরা তো যোগাযোগে, এমনকি প্রধানমন্ত্রী একবার বলেছিলেন যে আমরা তো ভারতকে অনেক কিছু দিয়েছি, আমরা তাদের নর্থ ইস্টে যে ঝামেলা ছিল সেগুলোকে আমরা সুরাহা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করেছি, করিডোর দেওয়া হয়েছে ইত্যাদি। করিডোর বলেন না তো, কিন্তু আমাদের সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে পানি। এবং এই পানি, এবং সেখানে তিস্তা নদী দীর্ঘদিন ধরে তিস্তা চুক্তিটা হচ্ছে না, ভারতের আভ্যন্তরীণ রাজনীতি হোক আর যাই হোক, কিন্তু হচ্ছে না, এটা বাস্তবতা। 6 নদীর ব্যাপারে এবং অন্যান্য নদীর ব্যাপারেও অগ্রগতি কি আমরা এটা জানি না। আমার মনে হয় এটা গুরুত্বপূর্ণ। আর একটা ব্যাপার হচ্ছে, এই প্রসঙ্গে আমি বলতে চাই, নেপাল এবং ভুটানের সঙ্গে আমাদের যে পণ্য আনা নেয়া এবং বিভিন্ন ক্ষেত্রে বিদ্যুৎ আনা নেয়া, সব ক্ষেত্রে যে করিডোরের বিষয়টা, সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিশ্চয়ই আলোচনার মধ্যে থাকবে। আমি একটু আলোচনার সংক্ষেপ করার জন্য মুন্সি ফওয়াজ আহমেদের কাছে একই বিষয়ে তার মন্তব্য জেনে নিতে চাই, যে আসলে কতখানি গুরুত্ব পাচ্ছে মোদির এই ঢাকা সফর। মুন্সি ফওয়াজ আহমেদ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? হ্যাঁ, শুনতে পাচ্ছি এখন। জি, যে আমরা সুযোগ তো পাবো না এটা কথা নয়, কিন্তু এর মধ্যে চুক্তিও তো ইতিমধ্যে হয়েছে। আমরা মোটর ভেহিকল এগ্রিমেন্টের ব্যাপারে আমরা সবাই জানি যে 4 দেশের মধ্যে, যদিও ভুটান এখন পর্যন্ত সেটা রাটিফাই করতে পারে নাই, তার জন্য ওটা আটকে আছে, কিন্তু 3 দেশ মিলে যাতে করতে পারে সেই কথাও ইতিমধ্যে 3 পক্ষ রাজি হয়েছেন, ভারত, বাংলাদেশ এবং নেপাল। কিন্তু তারপরেও অনেক সময় নানান রকমের বাধা বিঘ্ন রয়ে যাচ্ছে, সেগুলো দূর করা খুব জরুরি। আমি মনে করি যে এগুলো দূর হয়ে যাবে, আমরা চেষ্টা করতে থাকতে হবে, কারণ ভারত এই ব্যাপারে সম্মত হয়েছে যে তারা এগুলো দিবে এবং তা আমাদের এটা পাওয়া উচিত, সেটা তারা অসম্মতি নাই, সেটাতে আমরা আশাবাদী হতে পারি নিশ্চয়ই। জি, অসংখ্য ধন্যবাদ মুন্সি ফওয়াজ আহমেদ। আমরা আলোচনাটা এই পর্যন্ত রেখে একটি বিরতি নিতে চাই, বিরতির পরে ফিরে এসে বাকি বিষয় নিয়ে আলোচনা হবে। সাথেই থাকুন আপনারাও।
বিরতির পর আবারও ফিরে এলাম নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। দুজন সিনিয়র সাংবাদিক আছেন আজকে আমাদের সাথে, আছেন ফরিদা ইয়াসমিন এবং আবু সাইদ খান। আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। টিআইয়ের দুর্নীতির বৈশ্বিক যে ধারণা সূচক, সেখানে বাংলাদেশের 2 ধাপ অবনতি হয়েছে। এশিয়ার মধ্যে চতুর্থ সর্বনিম্ন, এবং যদি শুধু আমরা দক্ষিণ এশিয়া দেখি, আফগানিস্তানের চেয়ে বাংলাদেশ এগিয়ে। এই যে সূচক, এটি কি দুর্নীতির সত্যিকার মাত্রা কিংবা সত্যিকার চিত্র তুলে ধরে কিনা? আবু সাইদ খান, শুরুতে আপনার কাছে আসতে চাই। চিত্র তুলে ধরে কিনা সেই আলোচনা আমি একটু বাদ রাখলাম। ঘটনা হচ্ছে বাংলাদেশ এগিয়েছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটেছে, কিন্তু দুর্নীতি এখানে একটা বড় চ্যালেঞ্জ, এবং আমাদের উন্নয়নের এই সুফলগুলো দুর্নীতি লুটে খাচ্ছে। এখানে ওই বুকার মতো তারা গ্রাস করছে। তো এই দুর্নীতিকে মোকাবিলা বলার বিষয়টা নিয়ে সবাই সচেতন আছে, সরকারও সচেতন আছে। প্রধানমন্ত্রী বারবার দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্সের কথা বলছেন। অর্থাৎ যে দুর্নীতি একটা বড় সমস্যা, এবং দুর্নীতিবাজরা বিভিন্ন জায়গায় তারা স্থান করে নিয়েছে। দুর্নীতিবাজরা রাজনীতি আছে, প্রশাসনে আছে, সব জায়গায়, এবং ব্যবসা বাণিজ্যে এই দুর্নীতিবাজদের একটা দৌরাত্ম্য বেড়েছে। তো এই দুর্নীতিবাজদেরকে মোকাবেলা করাটা হচ্ছে সময়ের দাবি। টিআইবির কিংবা টিআইয়ের 1 পয়েন্ট বাড়লো কি কমলো না, এটা বড় বিবেচ্য বিষয় না। এবং আমাদের লক্ষণীয় যে কোভিড-19 সময়, এই করোনার মধ্যেও দুর্নীতির আমরা নানা কিসিমের দুর্নীতি দেখেছি। আমরা হাসপাতালে দুর্নীতি, আমরা ঔষধ, মাস্ক ক্রয়ের ক্ষেত্রে, সরবরাহের ক্ষেত্রে দুর্নীতি, বহু রকমের দুর্নীতি আমরা দেখেছি, এবং এগুলো আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে কোথায় কিভাবে দুর্নীতিবাজরা রয়েছে। এবং দুর্নীতিবাজরা কিন্তু বহাল তবিয়তে রয়েছে সমাজে, তারা কিন্তু বড় বড় আসন নিয়ে বসে আছে। অতএব সেই দুর্নীতিবাজদেরকে চিহ্নিত করাটা একটা সময়ের দাবি। এবং টিআই এটা বলেছে, আন্তর্জাতিক একটা সংস্থা বলেছে, এটা আমাদের খারাপ লাগতে পারে, মনোক্ষুণ্ণ হতে পারে, তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা দুর্নীতি মুক্ত হতে চাই। আমাদের 12 ধাপ না 14 ধাপ, এটা কোনো বড় বিবেচ্য বিষয় নয়। বাংলাদেশের দুর্নীতি আছে, এবং সেই দুর্নীতিকে মোকাবেলা করতে না পারলে উন্নয়ন এর ফসল ওরা খেয়ে ফেলবে। এই প্রসঙ্গটিকে নিয়ে আমি ফরিদা ইয়াসমিনের কাছে যেতে চাই, যে এই ধরনের দুর্নীতি বাংলাদেশের যে উন্নয়নে এগিয়ে যাওয়া, সেটিকে কতখানি ব্যাহত করছে, সংক্ষেপে যদি বলেন। সেখানে ব্যাহতটা তো সেখানেই করছে। আপনার একটা বড় প্রকল্প, সেখানে যদি দুর্নীতি হয়, তাহলে দেখা যাবে যে সেখানে প্রকল্পের মান নিয়ে আবু সাইদ খান, আপনার বক্তব্য বুঝতে পেরেছি, একটা রাস্তা তৈরি হচ্ছে। এই প্রসঙ্গে যদি ফরিদা ইয়াসমিন কিছু বলেন। সেখানে যদি রডের পরিবর্তে ফরিদা ইয়াসমিন, আপনি যদি কিছু বলতেন এই বিষয়টি নিয়ে। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? হ্যাঁ, দুর্নীতির সূচক কি সেটা আসলে বড় কথা। দেখতে পাচ্ছি যে দুর্নীতি কোথায় কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে। কিছুদিন আগে যে কোভিড-19 যখন ব্যাপক মাত্রা ধারণ করলো, তখন আমরা সেই সময় যে স্বাস্থ্য খাতের যে দুর্নীতির যে ভয়াবহ চিত্র আমরা প্রত্যক্ষ করেছি, হাসপাতালগুলোতে যে অভিযান চালিয়েছে, তখন আমরা দেখেছি যে কি হওয়ার কথা, কি হচ্ছে, চিকিৎসা ব্যবস্থার কি হচ্ছে, এগুলো কিন্তু আমাদের চোখের সামনে। তো আমরা এই দুর্নীতি দেশ থেকে যদি না উৎপাটন করা হয়, তাহলে কিন্তু দেশের যে উন্নয়ন, আমি বলবো যে উন্নয়ন কিন্তু হচ্ছে, দেশ এগিয়ে যাচ্ছে, কিন্তু এটি হয়তো আরো এগিয়ে যেত, হয়তো আরো ভালোভাবে দেশ মানে এগিয়ে যেত। সেখানে এই দুর্নীতিকে বিতাড়িত করতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বারবার বলছেন যে দুর্নীতি মানে কোন রকম প্রশ্রয় দেওয়া হবে না, মানে সেই প্রশ্রয় কোনোভাবেই দেওয়া যাবে না। এটি নিশ্চয়ই সকলের সমন্বিতভাবে আমাদের অগ্রবর্তী হওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ ফরিদা ইয়াসমিন, এবং ধন্যবাদ আবু সাইদ খান। আর ধন্যবাদ জানাই যারা এতক্ষণ সাথে ছিলেন। এই ছিল আমাদের আজকের নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। সাথেই থাকুন।